আপনি হয়তো সম্পূর্ণভাবে পারবেন না, কিন্তু একটা ধারা তো তৈরি করতে পারবেন যে হচ্ছে বেটার হচ্ছে। আপনি আমাকে বলেন তো, অগাস্টের চেয়ে কি সেপ্টেম্বরে বেটার ছিল? তাও তো আমি বলতে পারছি না। সেপ্টেম্বরের চেয়ে কি নভেম্বরে বেটার ছিল? তাও তো আমি বলতে পারছি না। তাহলে আপনি করছেনটা কি? মূল সমস্যা যেটা হলো, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা যেটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টাই ওনারা বুঝেন কিনা আমার সন্দেহ আছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা জানে না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি। জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে, কিন্তু দেশের আমার দেখা মতে আমি আমি এমন কোনো সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে। সকল পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিগুলি মাঠে ছিল, সকল মানুষ, সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই। মানে এরা এতই অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে, বয়ে যাবে, এটাও তারা পারে না। চেষ্টা তো করছে সরকার, মানে ত্রুটিটা কোথায় দেখতে এটা তো পাচ্ছেন? কি চেষ্টা যে করছে, এটা কে বলছে? আমি তো টের পাচ্ছি না। ওনারা বলছেন রাত 3:30টার সময় একটা মিটিং ডেকে এনে বলতেছেন আমরা চেষ্টা করতেছি, কালকে সোমবার, কালকা থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ হয়েছে? যখন পরিস্থিতি চেঞ্জ হলো না, তখন উচিত ছিল যে উনাকে চেঞ্জ করা। তো উনিও চেঞ্জ হয় নাই, পরিস্থিতিও চেঞ্জ হয় নাই, উনিও চেঞ্জ হয় নাই। এরা এইভাবেই চলবে, এরা লজ্জাও পায় না। লজ্জা পাওয়া উচিত ছিল না? আমি আপনাকে বললাম যে কাল আমার উপর দায়িত্ব দিয়েছেন, আপনি দেখেন কালকে থেকে আমি সব ঠিক করে দেবো। আমি কালকে কথাটা উচ্চারণ করলাম কেন? আমি কেন একটা সময়সীমা উচ্চারণ করলাম? যে আমি নিয়ে জানি যে হবে, যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো? আমি পারি না। যদি আমি না পারি, আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায়, মানে কোন নির্লজ্জতার কারণে আমি বসতে পারি এখানে? উনি কী করে বসে থাকেন? ওনার তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইজ পোস্টিং না। একটা সরকার দেশটাকে 15টা বছর ধরে মানে একটা এলোমেলো করে চূড়ান্ত করে দিয়ে গেছে, সেটা আপনি ঠিক করতে আসছেন। তো আপনি ওদেরকে দায়িত্ব নিয়ে আসছেন, এই দায়িত্বটা কার জন্য? আপনার ফ্যামিলির জন্য না, কিন্তু পুরো দেশের মানুষের জন্য। আপনি দেখেন, আমি যদি ব্যর্থ হই, আমার ফ্যামিলি পেইন অনুভব করে, আমার ফ্যামিলির ক্ষতি হয়। কিন্তু দেখেন, সরকার যখন ফেল করে তখন তো পুরো জাতির ক্ষতি হয়। এই জিনিসটা উপলব্ধি করতে পারেন? আমার তো সন্দেহ আছে। নতুন উনি কোনভাবে কিভাবে থাকে উনি বলুক, বুকে হাত দিয়ে বলুক যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এই এই ভালো কাজ করছি, যে কারণে জনগণ আমার একটু খুশি। বলুকটা, উনি বলতে পারবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অপারেশন ডেভিল হান্টের কথা আমরা শুনছিলাম। অপারেশন ডেভিল হান্ট হবার পর আমরা যৌথ বাহিনীর অভিযানও দেখছি নানান জায়গায়, অক্সিলারি ফোর্সের কথাও এখন বলা হচ্ছে। অপারেশন ডেভিল হান্টের সফলতা নিয়ে তো প্রশ্ন আসলে রয়েছেই, নানা ধরনের প্রশ্ন রয়েছে। এরপরে অক্সিলারি ফোর্সের কথা যখন বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে যে অক্সিলারি ফোর্সের কথা বলা হচ্ছে, এটা আসলে কতটুকু কাজে আসবে? এই এক একটা উদ্ভট নাম বাই করে অক্সিলারি ফোর্স, অমুক তমুক, আর এদের একটা বিশেষ ইংরেজি প্রীতি আছে। আমি কেন আমি বুঝি না কিছু। মনে করি ইংরেজিতে একটা বোধ হয় XYZ দিয়ে একটা নাম বানাইলে পরে পাবলিক মনে মুগ্ধ হয়ে যাবে না? অক্সিলারি ফোর্স কি ভাই? আনসার কি বলেন তো? আপনি যে অক্সিলারি ফোর্স নিয়ে আসছেন, যে লোকগুলিকে আনছেন এদের কোনো ট্রেনিং দিচ্ছেন? ধরেন একজন চিন্তাকে ধরতে হবে, দৌড় দিতে হবে, ও দৌড় দিতে পারবে? ওর তো কোনো ট্রেনিং নেই। তো আনসারগুলি তো ট্রেন ফোর্স, আপনি আনসার আনতেন। হিসাব তো ভাই সিম্পল, কিছু লোককে নিজের পছন্দের কিছু লোককে চাকরি বাকরি দিতে হবে, কিছু টু পাইস পাওয়া যাবে, এই জন্য আনছে এগুলো। ভাই এই দেশের মাটি, এই মাটিতে তো ভাই জন্ম হয়েছে আমার, এই মাটির মানুষকে আমি চিনি, আমরাও চিনি, আমরা দেখে দেখে তো বড় হয়েছি। এগুলি কি হয় জানি না। কেনাকাটার কথা বললে অনেকে দেখবেন মুখ উজ্জ্বল হয়ে যায়, আর কেনাকাটা করতে হবে এখন। লোক নিয়োগ করতে বললে উজ্জ্বল হয়ে যায় মুখ, নতুন করে অক্সিলারি ফোর্স নিয়োগ করতে হবে কেন? আপনার যদি আনসার আছে, আনসারগুলোকে নিয়ে আসেন। এরা কি আনসারের সঙ্গে দৌড় কম্পিটিশনে পারবে? অন্ততপক্ষে তাদের একটা ট্রেনিং আছে, মিনিমাম থেকে ট্রেনিং আছে, কিভাবে ধরতে হয়, কিভাবে একজন লোককে ই করতে হয়, প্রোটেক্ট করতে হয়, এটা তো আনসার জানে। এরা কি জানে? এরপর তো আসলে অনেক প্রশ্ন থেকে যায় যে তাদের ড্রেস কোড থাকবে কিনা। যখন কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যেমন আপনি এখানে বসে আছেন, আপনি কিন্তু জানেন এখান থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কারো না কারো কাছে যে জবাবদিহি একদম করতে হবে না? ওটা কিন্তু আপনার মাথায় নিয়ে কিন্তু এখানে বসেন, কাজে এদের তো কোনো জবাবদিহিতার চিন্তা নাই। এটাই কি কারণ? এটা হলো অন্যতম একটা কারণ। এমনিও আরেকটা কারণ আছে, সেটা হলো এরা সবাই অযোগ্য।
অযোগ্য লোকের আপনি কেমন, আন্তরিকতাও নাই এদের, অযোগ্যতাও আছে প্রচুর। এই বয়স্ক লোক শোনেন, একটা লোক কখন রিটায়ারমেন্টে যায় বলেন তো আপনি? আমি এর কথা বলে শেষ করি। একটা লোক কখন রিটায়ারমেন্টে যায়? মনে করেন একজন সচিব, তাকে একটা সার্টেন এইজের পরে তারা আপনি বিদায় করে দিচ্ছেন। কেন বিদায় করে দিচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। বিদায় করলেন কেন? বিদায় করলেন এই কারণে আপনি সিদ্ধান্ত নিয়ে, রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে ওনার যে বয়স হয়েছে, এই বয়সে ওনার পক্ষে রাষ্ট্রকে আর কিছু দেওয়ার সক্ষমতা নাই। মূল কারণ কিন্তু এটা, আল্লাহ কিন্তু একসময় উঠায় নেয় যে তোমার পৃথিবীতে পাঠাইছিলাম, যা কাজ কাম করছো আর তুমি কিছু করতে পারতেছো না, এখন তুমি বরং মানুষকে ডিস্টার্ব করতেছো, অথবা তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ উঠাই নিয়ে যায়। তো এখন এই লোকগুলোকে এনে দিচ্ছেন জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো, সব অবসরপ্রাপ্ত, বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই, পরিষ্কার কথা। আইনে এনে বসাই দিয়েছেন যে তুমি তো ওইখানে ঝিমাও, দরকার নেই অফিসে ঝিমাও, আর কিছুই না। তারা জানে না কি করতে হবে, কীভাবে করতে হবে, তাদের সে কর্মদক্ষতা, কর্মক্ষমতা নাই রে ভাই। এবং এটাই স্বাভাবিক। আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না, আমি ওনাদের বাস্তবতাটা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত ছিল। আপনাকে বললে আপনি যাবেন কেন? আমাকে তো অনেক অনেক কিছু বলে, এই দায়িত্ব আপনি না, ওই দায়িত্ব আপনি না। আমার বয়স যেদিন 62 হয়েছে ভাই, ওই দিন আমি আমার যে বয়সটা আমি চাকরি করতাম বলছি আমার বয়স 62 হয়েছে, 62 বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে কিছু দেওয়া সম্ভব না, আমি আর চাকরি করবো না।